আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ একরকম ফাঁকা মাঠে গোল করা নব্য আওয়ামী লীগ স্টাইল ইলেকশনের এমপি। মানে আওয়ামী লীগ যে ধরনের ইলেকশন করতো, যে ধরনের ইলেকশনের কারণে বাংলাদেশে এই হাসনাত আব্দুল্লাহদের উত্থান, সেই টাইপের আরেকটা ইলেকশন দিয়ে এমপি হয়েছে হাসনাত আব্দুল্লাহ। মানে 26-এর আওয়ামী লীগ স্টাইল ইলেকশন যদি না হতো, 26-এর আওয়ামী লীগ স্টাইল 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ স্টাইল ইলেকশন যদি না হতো, তাহলে হাসনাত আব্দুল্লাহ এমপি হতে পারতো না। মানে একটা অংশ যদি এখানে বাকি থাকতো, সাপোজ ধরেন এবার ইলেকশন 26-এ 12 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ ছিল দেবিদ্বারে, কুমিল্লায়, সেখানে আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ধরেন দেবিদ্বারে যদি আওয়ামী লীগ এবার ইলেকশন করতো, ধরেন বিএনপির প্রার্থী উনি ঋণ খেলাপির কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে, ইলেকশন করতে পারেনি, ফাঁকা মাঠ পেয়ে এই একেবারে খুব দুর্বলতম প্রার্থী ট্রাক মার্কার গণ অধিকার পরিষদের প্রার্থীকে হটিয়ে দিয়ে মাঠ থেকে মোটামুটি তারও কিছু জোর জবরদস্তি ছিল হাসনাতের মাঝে, মাত্র তার সরকার ক্ষমতায় থাকা দল, ক্ষমতাসীন দল হিসেবে ইলেকশন করেছে, জিতে গেছে। কিন্তু যদি আওয়ামী লীগ সহ ইলেকশন হইতো, বিএনপি প্রার্থী ধরলাম ওখানে ঋণ খেলাপি, তো টকবক 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 করে টাকবুম করে নাচতো আওয়ামী লীগের প্রার্থী, হাসনাত তো সেখানে পাত্তা পেত না, তাই না? তো সেই হাসনাত আব্দুল্লাহরা হঠাৎ করে নানান রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, দক্ষিণাঞ্চলে দলের কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু হাসনাতের আকস্মিক কর্মকাণ্ড একটু মানুষকে বাঁকা চোখে দেখতে বাধ্য করে কিনা। এমনিতে ছেলেটা ট্যালেন্ট, নিঃসন্দেহে ট্যালেন্ট, মানে দুষ্ট লোকেরও তো বুদ্ধি থাকে, তাই না? তো সে ট্যালেন্ট, কিন্তু তার শুরু থেকে আপনি যদি 5 আগস্টের পর থেকে আসেন, তার যে মব মাস্টার হয়ে ওঠা, মবের বাংলাদেশে যেই 2-4 জন জনক, তাদের মধ্যে তো হাসনাত একজন। তো এই দায় কাঁধে নিয়ে তাকে তার সারা জীবন রাজনীতি করতে হবে, এবং তার মবের কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত মানুষ নিহত হয়েছে, যত মানুষ দেশ ছাড়া হয়েছে, সেগুলোর দায়িত্ব তাকে টানতে হবে। সেই হাসনাতকে নিয়ে আজকে একটা খবর আমাদের খুব ইন্টারেস্টিং লাগলো। দেখেন, কুমিল্লার 4 মানে দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রোববার 22 ফেব্রুয়ারি লামা ও আলীকদম উপজেলা সফর করেন। সফরের সম্ভাব্য উদ্দেশ্য স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং পাহাড়ি অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখেন। তাকে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে ওই লামায়, হঠাৎ করে আকস্মিক। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। যেসব স্থান পরিদর্শন করেছেন তার মধ্যে লামা উপজেলার কয়েকটি বাজার ও জনবহুল এলাকা, সেখানে তিনি গিয়ে পরিদর্শন করেছেন। আলীকদমের বিভিন্ন গ্রাম ও পর্যটন সম্ভাবনার স্থান, সেগুলো তিনি ঘুরেছেন। স্থানীয় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান আলোচনার বিষয় ছিল। সফরকালে তিনি পাহাড়ি অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা উন্নয়ন ও পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে সফরটি ব্যক্তিগত নাকি সম্পূর্ণ রাজনৈতিক, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই হচ্ছে মোদ্দা কথা। এখন হাসনাত তো তাদেরকে কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে গোপনে ব্যবসা খুলে বসছে। হাসনাতও ব্যবসা, সাজ্জিস হাসনাত এরাও ব্যবসা খুলে বসছে, নাহিদ ব্যবসা খুলে বসছে, এগুলো গোপনে গোপনে তারা সেরেছে। পুঁজি কোথা থেকে এসছে আমরা জানি না, আমাদেরকে এটা নিয়ে প্রশ্ন করবেন না। হঠাৎ করে তার লামায় ঘোরাঘুরি করা, এটা একটু চোখে বাজে না? এই 24-এর জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় বা বিপ্লব আন্দোলন যেটি বলুন না কেন, এই সময়টিতে অনেক মানুষ মারা গেছে অল সাইডসে। এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই যে আইওয়াশ, যেটা কিনা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, রাজনৈতিক পরিমণ্ডলের কারণে, এই ইউনুস সরকার আমলে, সেটাকে নিয়ে অবশ্যই মুখ খোলা শুরু করা প্রয়োজন আছে।
লেট 99 ক্রিমিনালস গো বাই, ডু নট পানিশ এ সিঙ্গেল ইনোসেন্ট। সেটা হচ্ছে লয়ের প্রিন্সিপাল, ইকুইটেবল প্রিন্সিপাল। অর্থাৎ 99 জন অপরাধীকে ছেড়ে দিন, তবু একজন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। এটাকে পুনরুদ্ধার করতে হলে যে সকল বাজে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো থেকে মানুষগুলোকে অব্যাহতি দিতে হবে, বেইল দিতে হবে, এবং যারা সত্যিকার অর্থে ক্রিমিনালস, সে যেই দলেই হোক না কেন, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। কোনো রাজনৈতিক সিলমারা প্রসিকিউটর যেন সেটা দায়িত্বপ্রাপ্ত না হয়, বা বিচারকরা যারা কিনা রাজনৈতিক সিলমারা, তারা যেন এই বিচারে প্রহসনমূলক বিচারে পরিণত না করে। এই প্রেক্ষিতে এই অভ্যুত্থানের সময় বা বিপ্লবের সময় যাই বলেন না কেন, 24 জুলাই আগস্টে অনেক আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, বিশেষ করে পুলিশ সদস্যরা মারা গেছেন, নৃশংসভাবে মারা গেছেন, এবং সেই বর্বরচিত হত্যাকাণ্ড আমাদেরকে বিভীষিকা ধরিয়ে দিয়েছিল। তার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। যে কোন মানুষগুলো হত্যা করে ছড়িয়ে ছিটিয়ে গোপনে গুপ্ত হয়ে আছে আমাদের মধ্যে, তাদেরকে বের করা প্রয়োজন। অন্যথায় এরকম ডেঞ্জারাস মানুষগুলো আরও দুর্ঘটনা ঘটিয়ে যাবে, কারণ তাদের হত্যা নেশা পেয়ে বসেছে। এবং যারা মব জাস্টিসের নামে যে মবিং করছে বা করে গেছে, তাদেরকে খুঁজে বের করা দরকার। তাহলে বুঝতে পারবো যে বিএনপি সত্যি কমিটেড। পুলিশ সরকারের সহায়ক এবং এক্সিকিউটিভ বডির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পুলিশ ফোর্স। এবং সিভিলিয়ান যে সকল ধরেন সমস্যা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, অপরাধ থেকে শুরু করে এ সকল মব নিয়ন্ত্রণ, বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি রাহাজানি, এগুলি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সরকারের অন্যতম একটি অংশ। এই পুলিশ সদস্য অনেক মারা গেছেন। এরা কি সবাই শেখ হাসিনার বাহিনী? সবাই কি খুনি বাহিনী? সবাইকে হত্যাকারী বাহিনী? বা এরা কি সবাই অন্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষকে হত্যা করেছে এবং এর জন্য মারা গেছে? না, অনেক সন্ত্রাসের কর্মকাণ্ডের কারণে, অনেক সন্ত্রাসীদের কারণে সাধারণ ল এনফোর্সমেন্ট যারা সদস্য পুলিশরা, তারা জীবন হারিয়েছেন। এটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন আছে। অন্যথায় সাধারণ আইন প্রয়োগকারী লোকরা ডিসহার্টেন হবে, ডিমোরালাইজড হবেন। তারা সরকারকে নৈতিকভাবে সমর্থন করতে দ্বিধাগ্রস্ত হবেন, যে আমার জীবনকে বাজি রেখে সরকারের হুকুম আমি পালন করব, এবং আমি মরে গেলে, আহত হলে সরকার আমার পাশে থাকবে না, আমার পরিবারের পাশে থাকবে না। তাহলে বিএনপি সরকার দুর্বল থেকেই যাবেন। আওয়ামী লীগ শাসন আমলে সবাই কি আওয়ামী লীগের রাজনীতি করা পুলিশ ছিল নাকি? যারা এই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন ল অ্যান্ড অর্ডার পুনরুদ্ধারের জন্য, তারা সবাই কি খুনি বাহিনী নাকি? প্রশ্নই ওঠে না। যারা বাড়াবাড়ি করেছে অবশ্যই তাদের শাস্তি হোক, সেটা পুলিশ হোক আর যারাই হোক। কিন্তু সাধারণ পুলিশরা যারা সরকারের হুকুম পেয়ে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার জন্য মাঠে নেমেছেন, মাঠে নামলে কি তারা তাদেরকে মেরে ফেলতে হবে নাকি? সেই বিচার হওয়া প্রয়োজন এবং তাদের পরিবারের পাশে থাকা প্রয়োজন, যাতে করে অপশক্তিরা বোঝে যে বিএনপি সরকারের বিরুদ্ধেও যদি তারা উগ্রতা করে, সন্ত্রাস করে, তাহলে পুলিশ ফোর্স বর্তমানে নির্বাচিত এই সরকারের পাশে থাকবে। এবং পুলিশ তখনই থাকবে যখন এই পুলিশ ফোর্স বুঝবে তাদের ভিতরে কেউ অন্যায়ের শিকার হলে সরকার সে অন্যায়কারীকে শাস্তি দেবে। এবং কখনো ক্রাইম ডাজন্ট গো আনপানিশড। ইনডেমনিটি ফিন্ডিটি দিয়ে, ঘোষণাপত্র দিয়ে এই পুলিশ হত্যা সুষ্ঠু বিচার বন্ধ করা যাবে না। এবং আন্তর্জাতিক আইনেও বাংলাদেশ সরকার এবং সাংবিধানিকভাবেও নৈতিকভাবেও বাংলাদেশের সরকার, বর্তমান নির্বাচিত সরকার তো বটেই, দায়বদ্ধ সুষ্ঠু বিচার করার এবং নিরাপরাধ পুলিশ যদি একজন মারা পড়ে থাকেন তার হত্যার বিচার করা। তাহলেই বিএনপি সরকারের সুদৃঢ়তা প্রতিষ্ঠিত হবে।
শাহাবুদ্দিন চুপ্পু একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। কালের কণ্ঠের সাথে প্রদত্ত এই সাক্ষাৎকারে তিনি অনেক কিছু বলেছেন যেটা আসলে দেশবাসীর জানা ছিল না। তিনি অনেক কথা বলেছেন, এটা যেমন সত্যি, আবার বেশ কিছু কথা তিনি বলেনও নি, যেটা আমরা আশা করি কোনো একদিন হয়তো তিনি বলবেন বা সেই সত্য প্রকাশ পাবে। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নেওয়ার পর থেকেই তার একটা চোখ ছিল কিন্তু এই বঙ্গভবনের দিকে। তিনি যেভাবে চলে গেলেন নির্বাচন দিয়ে, এটি তার মূল পরিকল্পনায় ছিল না। তিনি যেতে চাননি, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এবং এ কারণে ইউনূস সেন্টার সহ শিবিরের বট বাহিনী তারা একটা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে স্যার আপনি থাকেন 5 বছর, 10 বছর কিংবা 50 বছর, আপনি যাবেন না স্যার, এরকম একটা ন্যারেটিভ কিন্তু সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল। এবং তাদের যে মূল প্ল্যান ছিল, যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে কিন্তু ডক্টর ইউনূস নিশ্চিত প্রেসিডেন্ট। এমনকি লন্ডনে তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছিল গত বছরের 13ই জুন, সেখানেও কিন্তু একটা আকারে ইঙ্গিতে বলা ছিল যে শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ব্যাপারটা বিএনপি বিবেচনা করবে। এখন তো বোঝা যাচ্ছে সেটা ছিল আসলে কথার কথা বা ইউনূসকে দেওয়া একটা টোপ। ইউনূসের এই রাষ্ট্রপতি হবার জন্য প্রথম দরকার ছিল হলো যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পদ থেকে সরানো। এবং সাক্ষাৎকারে চুপ্পু অনেক কিছুই বলেছেন। তাকে সরানোর জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এরকম নানান রকমের মঞ্চ এনে তার বঙ্গভবন ঘেরাও পর্যন্ত করা হয়েছে এবং বঙ্গভবন লুটপাট করার জন্য তার পেছনে ঠেলা গাড়ি, ভ্যান ট্যান নিয়ে রেডি ছিল। অন্তত 5 বার চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং 5 বারই খুব সিরিয়াসলি। তিনি বলেছেন একজন উপদেষ্টা তাকে সরানোর ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা রেখেছে। সেই উপদেষ্টাটি আসিফ নজরুল। আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা চৌধুরী, এই 3 জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এই 4 জন ছিল মূলত বিভিন্ন পর্যায়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর জন্য। এবং এই আসিফ নজরুল তখন রাতের পর রাত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে গিয়ে পড়ে থাকতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন। প্রধান বিচারপতির বাসভবনে এর আগে প্রতিদিন এত লোকের সমাগম কখনোই দেখা যায়নি। সন্ধ্যা হলেই সৈয়দ রিফাত আহমেদের বাড়িতে যেন পার্টি বসতো, মানে তিনি লোকজন নিয়ে বসতেন এবং সেই আসরে আসিফ নজরুল প্রায় যেতেন। এবং আসিফ নজরুল্লাহ চেয়েছিলেন যে চুপ্পুকে সরিয়ে সেখানে সৈয়দ রিফাত আহমেদকে বসাতে, কিন্তু সেই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই অসাংবিধানিক উপায়ে চুপ্পুকে সরিয়ে নিজে রাষ্ট্রপতি হতে চাননি। এই কারণে আসিফ নজরুলদের প্রধান বিচারপতি কেন্দ্রিক যে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেছে। এরপরে তারা চেষ্টা করেছে মব সৃষ্টি করে, গণভবন যেমন ভাঙচুর করেছে সেরকম বঙ্গভবন ঘেরাও করে ভাঙচুর করে রাষ্ট্রপতিকে বিতাড়ন করতে। সেটাও তারা পারেনি। আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে তিনি একটা দৃঢ় অবস্থান নিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখবার জন্য এবং তাকে সহায়তা করেছিলেন বিএনপি এবং সশস্ত্র বাহিনী। একথা সত্যি যে বিএনপি এই জায়গাটায় সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষেই ছিল। সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধান, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, তারাও সমর্থন দিয়েছিল, যেহেতু সশস্ত্র বাহিনীর একদম হেড হলো রাষ্ট্রপতি। কিন্তু জেনারেল ওয়াকারের সমর্থন দেওয়ার আরেকটা হিডেন কারণ ছিল, কারণ ডক্টর ইউনূসরা যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারতেন তাহলে তারা নেক্সট এই সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতেন। সো নিজেদের গদি ঠিক রাখার জন্য তারা রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে এবং মোটামুটি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির প্রতি একটা সমর্থন বজিয়ে রেখেছেন। এ কারণে ইউনূসের জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। ইউনূস পলিটিক্যালি চেষ্টা করেছিল যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যদি রাষ্ট্রপতির অপসারণ চায় তাহলে সেই উসিলায় তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবেন। কিন্তু সেখানেও জামাতে ইসলাম কিন্তু চেয়েছিল রাষ্ট্রপতির অপসারণ, কিন্তু বিএনপি চায়নি। বিএনপির সাথে যারা জোটবদ্ধ ছিল বা বিএনপির পক্ষে তারাও চায়নি। তো আলটিমেটলি মেজরিটি শাহাবুদ্দিন চুপ্পুর এ ধরনের অপসারণের পক্ষে ছিল না। সো ইউনূসের এই অপচেষ্টাটাও ব্যর্থ হয়েছে। যে কথা আমাদের রাষ্ট্রপতি বলেননি সেটা হলো যে কেবল বিএনপি না, আরো বড় কোনো শক্তি তার পক্ষে সমর্থন জানিয়েছিল। সেই শক্তির সাথে রাষ্ট্রপতি চুপ্পু সরাসরি যোগাযোগ করতেন না, তিনি ভায়া যোগাযোগ করতেন। গত 18 মাস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এক ধরনের বন্দী জীবন যাপন করেছে। দেশের ভেতরে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, দেশের বাইরে তাকে যেতে দেওয়া হয়নি। বিদেশ থেকে ইনভাইটেশন আসলেও মিথ্যে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। তার একটা প্রেস উইং ছিল, সেই প্রেস উইং এর 3 জনকেই প্রত্যাহার করে নিয়েছে। সো ভার্চুয়ালি তার প্রেসে সেভাবে অ্যাক্সেস ছিল না। সবকিছু পেছন থেকে নাটের গুরু ইউনূস খেলেছে এবং ইউনূস একের পর এক সংবিধানকে লঙ্ঘন করেছে। তার অনেক কার্যক্রমই রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এই যে সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা, এই সব কিছুর শাস্তি কি হবে সেটাও কিন্তু আমাদের সংবিধানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অসংখ্য অপরাধ করেছেন ডক্টর ইউনূস গত 18 মাসে, যার অনেকগুলো শাস্তি হলো মৃত্যুদণ্ড। আবার বিভিন্ন দূতাবাসে, বিদেশি দূতাবাসে যে রাষ্ট্রপতির ছবি থাকে সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেই সময় তৌহিদ হোসেন, তিনি একটি দূতাবাসের অফিসে গিয়ে রাষ্ট্রপতির ছবি দেখে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারপরে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা খুবই অপমানজনক। আবার রাষ্ট্রপতিও কিন্তু অন্তত 3 বার চেষ্টা করেছিল ইউনূসের অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তার সাথে সশস্ত্র বাহিনীর একটা যোগাযোগ ছিল, তাদেরও হেল্প করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্যাটে বলে হয়নি। রাষ্ট্রপতির অফিসের কারো কারো অসহযোগিতার কারণে, এবং ওয়াকার তো সব দিকে খেলেছে। একদিকে রাষ্ট্রপতিকে গিয়ে বলেছে যে আপনি আমাদের বস, আপনার পরাজয়, আপনার অপসারণ মানে আমাদের পরাজয়। আবার রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নিতে গেলে বলছে স্যার আসি বলে সময় মতো পিচ টান দিছে। শুধু পিচ টান দেয়নি, সেই উদ্যোগের কথাগুলো সে ইউনূসকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ বহুমুখী সাপ হিসেবে এখানে জেনারেল ওয়াকার ছিলেন। তো আজকের এই সাক্ষাৎকারের পরে খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস কতখানি ভয়ঙ্কর ছিল, কত বড় অপরাধী ছিল, কত বড় বাটপার ছিল, সংবিধান লঙ্ঘনকারী, রাষ্ট্রদ্রোহী ছিল। এখন যে মোরাল প্রশ্নটা আসে যে এতগুলো অপরাধ করার ফলে ডক্টর ইউনূসকে কি বিচারের মুখোমুখি করা হবে কি না। ডক্টর ইউনূস এখনো দেশে আছেন, তার মার্চে দেশের বাইরে যাবার কথা, কিন্তু যতদূর আমি খবর পেয়েছি তিনি তার বিদেশ সফরটা এগিয়ে নিতে চাচ্ছেন, অর্থাৎ মার্চ পর্যন্ত হয়তো তিনি অপেক্ষা করবেন না, তার আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু সেই প্রশ্ন আবার আসে যে তাকে কি বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া উচিত কিনা। একটি নতুন সরকার এসেছে বাংলাদেশে, যেভাবেই আসুক, নির্বাচন তো কি স্ট্যান্ডার্ড হয়েছে এটা একদম প্রমাণ সহ আপনাদের বলেছি। তারপরেও এই নতুন সরকারের একটা দায়িত্ব, যেহেতু তারা বেশ কিছু ভালো কথা বলছে, তো আইন যদি সবার জন্য সমান হয় এবং এই ডক্টর ইউনূসরা যদি বিচারের মুখোমুখি না হয়, এরা যদি সাজা না পায়, তাহলে ভবিষ্যতেও এরকম ইউনূসের প্রেতাত্মারা
আবারও রাষ্ট্রের বুকে এভাবে চেপে বসবে। ন্যায় বিচারের স্বার্থে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ডক্টর ইউনূসকে অবিলম্বে বিচারের মুখোমুখি করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। গত 18 মাসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতা করা ছাড়া তিনি আর কোথাও কোনো সাফল্য পাননি। তিনি দেশকে তুলে দিয়েছে বিদেশের হাতে, আবার বিদেশকে যে কন্ট্রাক্টগুলো তার করার কথা ছিল সেগুলো সে ঠিকমতো করতে পারেনি। চিটাগাং পোর্ট আলটিমেটলি ঠিকমতো দিতে পারেনি। আরাকান আর্মি, রোহিঙ্গা করিডোর সব মিলে একটা লেজে গবরে অবস্থা করেছে। এই অবস্থায় দেশবাসীও চায় ইউনূসকে বিচারের মুখোমুখি করা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ঔদ্ধত্য না দেখাতে পারে, দেশ ধ্বংসের ঔদ্ধত্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। দীপুচন্দ্র দাসেরটা আরো বিপজ্জনক। তার চেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের সর্বোচ্চ মেধাবী, যাদের আমি মেধাবী বলে ডাকি, তারা নিজেরা করেছে। যারা কিছুদিন পরে আইনের লোক হবে, দেশ চালাবে, আমলা হবে, মন্ত্রী হবে, নেতা হবে, তাদের আমরা দেখেছি তোফাজ্জলকে কিভাবে। এটা কিন্তু দীপুচন্দ্র দাসের চেয়ে তো বিপজ্জনক। কারণ দীপুচন্দ্র দাসেরটা হিট অফ দ্য মোমেন্টও আপনি নিতে পারেন যে ধর্মের বিরুদ্ধে একটা জজবা তৈরি করে দিয়ে এসে মেরেছে, ওইখানে তো পরিকল্পিতভাবে এটা করেছে। আর গণপিটুনির যে বিষয়টা বলেন, এগুলো হয় মৌলবাদ থেকে, ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে। আর আইনের যখন সুশাসন থাকে না, তখন এগুলো ঘটে। এই দেশে আমি জানি যে আমাদের যে গবেষক যিনি বললেন, দুঃখ করেই বলেছেন যে ক্রস ফায়ারও দরকার। আমরা এর সাথে একমত নই, কারণ ক্রস ফায়ার আসলে সভ্যতাকে পরিহার করে। সভ্য দেশে ক্রস ফায়ার থাকতে পারে না, তিনি এটা আক্ষেপে বলেছেন। কারণ হচ্ছে যে একটা দেশে যখন আইন আদালত কাজ করে না, আপনি দেখেন যত বড় ড্রাগ ডিলার হোক, খুনি হোক, পয়সা দিয়ে তারা চলে আসে। তখন বাংলাদেশে ক্রস ফায়ার হয়, তখন ওই অপরাধটা কিছুটা কমে। তো এটা সাময়িক উপশম। এটা উপশম হচ্ছে যে আইনের সুশাসন থাকতে হবে। সুশাসন থাকলে এগুলো বন্ধ, যা আমাদের দেশে প্রায় এটা মানে দুঃস্বপ্ন। তার জন্য হয়তো তিনি এই ক্রস ফায়ারের পক্ষে কথা বলেছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেন আমাদের জামালপুরের পাশে শেরপুরে যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো পুরো বাংলাদেশটাই তো এখন শেরপুর জামালপুর হয়ে গেছে। আপনি বালুকাতে দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন, আপনারা 32 নম্বরের সামনে দেখেছেন, আপনারা গণভবনে যমুনাতেও দেখেছেন। কোথায় দেখেননি এই মব ভায়োলেন্স, যেটার কখনো এটা আমরা ইংরেজিতে বলি মব ভায়োলেন্স বলি। এমনকি আমাদের দেশে কোনো সাবেক এমপি, এমনকি মুক্তিযোদ্ধা, এমনকি একটি দলের চেয়ারপারসন উপদেষ্টাও এই মব ভায়োলেন্সের পক্ষে কথা বলেছে, আমরা শুনেছি। আমরা এবং সিনা উচিয়ে তিনি এর পক্ষে বলতেন। তো এই বাংলাদেশে একই সাথে গণতন্ত্রের অনুপস্থিত, মানে গণতন্ত্রের শূন্যতা এবং মৌলবাদী শক্তির উত্থান, এখানে তো আপনার গণপিটুনি নামের কিছু আসবেই। পাশাপাশি যখন রাজনৈতিক সহিংসতা রূপ নেয়, যখন রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যখন রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার ব্যবহার করা হয়। রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের জন্য, রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, দেশের উন্নয়নের জন্য। যখন এগুলো না ঘটবে, যখন আপনি কাজ না করবেন, তখন তো আকাজ হবেই। কোরালের কাজ হলো খড়ি কাটা বা কুড়াল দিয়ে অন্য কিছু করা, কোদালের কাজ হলো মাটি কাটা। যখন মাটিও কাটতে দিবেন না, খড়িও কাটতে দিবেন না, তখন ওই কোদাল আর কুড়ালটা তো মানুষের মাথায় পড়বে, এমনকি কখনো নিজের ভাইয়ের মাথায় পড়বে। আর তো বলতেছেন ধর্মীয় সন্ত্রাস, ধর্মীয় মৌলবাদ বা রাজনৈতিক সন্ত্রাস, সেখানে তো এগুলো ঘটবেই। আপনি এগুলো ঠেকাতে পারবেন না, কারণ বাংলাদেশ রাষ্ট্র এটা চায়। আপনার হয়তো মনে আছে, ভারতের এক প্রখ্যাত বামপন্থী নেতা বলেছিলেন যে তার রাজ্যে কেন 92 সালে বাবরি মসজিদের, মানে পশ্চিমবঙ্গেই বলেছিলেন যে তার রাজ্যে কেন এই 92-এর সেই বাবরি মসজিদের সাম্প্রদায়িক দাঙ্গা প্রভাব পড়েনি। তিনি বলেছিলেন রাষ্ট্র না চাইলে কিছুই হয় না। এটাই সত্য। আপনি দেখেন ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে মব অনেকটা একেবারেই নিচে, মবের যে প্যারামিটার সেটা একেবারেই নিচে নেমে গেছে। কারণ কি? কারণ ইউনূস সেটা চেয়েছিল, ওয়াকার সাহেব সেটা চেয়েছিল। বিএনপি সেটা আপাতত চাচ্ছে না, চাইলেও তার সুবিধা মতো চায় বা তারা সীমিত আকারে চায়, আপনি এটা বলতে পারেন। তো সেই জন্য এগুলো ঘটতেছে। আইনের শাসন এগুলো ঘটবে না। তবে যারা এগুলো করতেছে, আজ হোক আর কাল হোক, সেটা আপনি 32 নম্বরের সামনে কোনো নারীকে পেটান,
বা আপনি তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারেন, বা আপনি দীপু চন্দ্র দাসকে ভালুকাতেই পেটান, বা জামালপুর শেরপুরে পেটান, বা বাংলাদেশের যেখানেই পেটান, এগুলোর বিচার কিন্তু বাংলাদেশের জমিনে হবে। কেউ এগুলো থেকে রেহাই পাবেন। আইনের সুশাসন প্রতিষ্ঠিত হলেই, ওই যে আমাদের গবেষক সাহেব বললেন তিনি মামলা করতে চাচ্ছেন, আমি নিজেও কিছু মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যেগুলো, ধন্যবাদ আপনাকে, আপনি এই প্রস্তুতিটা নিচ্ছেন এবং কাউকে উৎসাহিত করে, আমিও কিছু মামলার প্রস্তুতি নিতে যাচ্ছি। কারণ এই দেশের আইনের শাসন কোনো না কোনো দিন তো প্রতিষ্ঠিত হবে, কাউকে আমরা আইনের বাইরে যেতে দেব না। আপনি তাদের কথাই বা কি বলবেন বাড়ি থেকে ডেকে এনে? এটা তো ধরা পড়েছে বলে, যেগুলো ডেকে এনে চাঁদাবাজি, খুন, ধর্ষণ বা অপহরণ হচ্ছে, এগুলো তার আমরা খবর জানি না। যেগুলো খবর আসে না আমরা তো জানি না। জামালপুর শেরপুরের আরো ভয়াবহ খবর আমার কাছে রয়েছে, কি কি তারা করতেছে। আপনি তো মন্ত্রীর কথাবার্তাগুলোই শুনেন, তাদের কথা, মানে জামালপুরের ভাষা যদি বলি, তাদের ভাষার সাব ডিভিশন দেখেছেন? একজন বলে চাঁদা জায়েজ, এটা তো স্বেচ্ছাই দেয়, তারপরেই দেখলাম লেগুনার চাঁদা না দেওয়ার জন্য একজনকে মেরে ফেলে। এ কি আপনাদের এলাকার মন্ত্রী নাকি? তা না, আমাদের এলাকা না, আমাদের এলাকায় এত অসভ্য এখন আসে নাই, এত বোকা আসে নাই। আবার শিক্ষামন্ত্রী, সবচেয়ে ভদ্র, বিএনপির সবচেয়ে পলাইট লোক, সবচেয়ে সুশিক্ষিত লোক, ডক্টর মিলন সাহেব, যার পক্ষে আওয়ামী লীগ যখন তার বিরুদ্ধে মামলা দিত আমি পোস্ট দিতাম, এই একটা ভদ্রলোকের বিরুদ্ধে মামলা। সেই ভদ্রলোককে কি দেখলাম, শিক্ষকের বয়ান তিনি সহ্য করতে পারেন না, তিনি শিক্ষকদের ডিসিপ্লিন শিখান। এই হচ্ছে আমাদের দেশ। তো যারা ওই সবচেয়ে ভালো লোকটা, বিএনপির সবচেয়ে ভালো লোকটা, সরকারের সবচেয়ে ভালো লোকটা, কেমন ভালো একটা উদাহরণ দিই, কয় ফরিদ হলে জামালপুরের সবচেয়ে ভালো ছেলে। মনে করেন আমাদের সোজাদ মনসুর সাহেব বা আমাদের সাংবাদিক সাহেবকে বললো, তখন তারা দুইজন যদি বলে যে আমরা যখন জামালপুর যাইতেছিলাম, স্টেশনের ওই টিনের উপর থেকে উঠে রাস্তায় তো পেশাব করে দিয়েছিলাম শরীরে, বলছে শেখ ফরিদি সবচেয়ে জামালপুরের ভদ্র ছেলে। তো এই হচ্ছে বর্তমান সরকারের ভদ্রতা। এরাদের কাছ থেকে আপনি কেন আশা করেন ভাই? এদের, আপনি যেটা বললেন যে ইউনুসের বাসায় মিটিং হোক, ইউনুসের ড্রয়িং রুমে হোক, আর সেটা আমেরিকার হোয়াইট হাউসে হোক, পাকিস্তানি হোক, আর তুরস্কে হোক, মিটিং হয়ে একটা নির্বাচন হয়েছে। সত্যি কথা বলতে কি, যেটা শুরুতে বিসমিল্লাতেই গলত, সেখান থেকে আপনি ভালো আশা কেন করেন? আমরা তো করতে পারি না। এই বিএনপিতে যারা আছে আপনি দেখেন, এক এক নেতা এক এক কথা বলতেছে। এক মন্ত্রী বলে ইনকেলাব জিন্দাবাদ বলা যাবে না, এটা ভাষা দিবসের সাথে যায় না, যারা ইনকেলাব জিন্দাবাদ বলে পাকিস্তান চলে যাও, খোদকায় বলে এই সরকারের মন্ত্রী বলে। আরেক মন্ত্রী বলে চব্বিশের কি, আর জুলাইয়ের যে সনদ, সেটা সংসদের সংবিধানের সাথে বিরোধ আছে, এটা সুস্পষ্ট বিরোধ, সবিরোধ, এটা চলবে না। আবার তারই আরেক মন্ত্রী বলে এটা 6 মাস পর তো ওটা পাশ হয়েই যাবে। তো এই যে তাদের মধ্যে যে কথাবার্তা আমরা শুনতেছি, শুরুতে বিসমিল্লাতে যা শুরু করেছে, শেরপুর থেকে এখন আনতেছে, এরপরে জামালপুর থেকে আনবে, তারপর ময়মনসিং থেকে আনবে, 64 জেলাই তো আছে, কোথাও না কোথাও থেকে আনবে। তারপর 560টা শেখ হাসিনা মসজিদ বানায় গেছে, 560টা মসজিদের সামনে থেকেও আনতে পারে। এরা এগুলো করবে, তবে জনগণ, বিগ ব্রাদার ইজ ওয়াচিং। এইখানে বিগ ব্রাদার বলতে আমি জনগণের কথা বললাম। জনগণ কিন্তু, আপনারা মনে করেন না যে ইউনুস কিন্তু শক করে চলে গেছে, অথবা সে স্বেচ্ছায় চলে গেছে, অথবা সে স্বপ্নাদিষ্ট হয়ে সে চলে গেছে। না, তার যে প্রভুরা, তারা দেখতে পেরেছিল যে আর কিছুদিন থাকলে বাংলাদেশে ঝড় তুফান, মানে গৃহযুদ্ধ শুরু হবে। তাই কিন্তু ইউনুসকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে গেল। তেমনি এখন যারা আছে, তারা যদি মনে করে 5 বছর তারা এগুলো করে যাবে, তারা বোকার স্বর্গে বাস করতেছে। 1 সপ্তাহ হয়ে যায় নাই, 1 শুক্রবারই পার হয় নাই, তার মধ্যে মন্ত্রী সহ শুরু করে তাদের নেতা কর্মীরা যা শুরু করেছে, রুমিন ফারহানা তো বলেই দিছে তাদের পরিণত হবে ভয়ঙ্কর। এটা আমিও বলি নাই, আমাদের সাংবাদিক সাহেব বলে নাই, আপনি এডিটর সাহেব বলে নাই, আমাদের গবেষক সাহেব বলে নাই। কাই বলেছে? সাবেক বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলেছে যে বিএনপি যদি এগুলো না ঠেকায়, না রক্ষা করে, তাহলে তাদের কপালে, তাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে। আমিও তার ভাষাতেই বলতে চাই, এই যেভাবে হোক, যাই হোক, আমি যেহেতু বারবার বলে থাকি, আমি নিজেও বলি যে কোনো অনির্বাচিত ভালো সরকারের চাইতে সবচাইতে নিকৃষ্ট নির্বাচিত সরকারটাও ভালো। সেই হিসাবেও যদি আমি বলি, তাদের সতর্ক হতে হবে। যদি না হয়, তাহলে তাদের কপালে, ইউনুস কিন্তু তাও কোন রকম গদি থেকে নামতে পারছে, তারা কিন্তু বাঘের পিঠে শোয়ার হয়ে আছে, তারা কিন্তু নামতেও পারবে না। ডক্টর হুমায়ুন আজাদ বারবার বলেছেন যে জনপ্রিয়তা হচ্ছে নিচে নামার সিঁড়ি। আমি বলতে চাই, ক্ষমতা হচ্ছে জেলে যাওয়ার পথ। তো যারা এগুলো আছে এখন, এরা যদি এগুলো করতেই থাকে, ডক্টর ইউনূস এবং আমার ভাবির পোলাদের সাথে সাথে, জুলাই সন্ত্রাসীদের সাথে সাথে, তাদেরকেও একদিন জেলের ঘানি টানতে হবে। আইনের তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জনগণ তাদের কাঠগড়ায় দাঁড় করাবে। যদি আইনে সেই সুযোগ না দেওয়া হয়, তাহলে জনগণ গণ আদালতে এদের বিচার করবে। আপনি
তাদের কথাই বা কি বলবেন বাড়ি থেকে ডেকে এনে? এটা তো ধরা পড়েছে বলে, যেগুলো ডেকে এনে চাঁদাবাজি, খুন, ধর্ষণ বা অপহরণ হচ্ছে, এগুলো তার আমরা খবর জানি না, যেগুলো